নমস্কার, আমি সুভদ্র আবার এলাম প্রত্যেকবারের মতোই। রাজ্যে একটা বড় বিপ্লব ঘটতে চলেছে, তার আয়োজন বিগত 7 বছরের মতন এবারেও হয়েছে। অষ্টম বর্ষে কি হয়েছে? বিজিবিএস, নিশ্চয়ই নামটার সাথে অনেকে পরিচিত। যারা জানেন না এইটা আবার কি বিজিবিএস, তাদের বলি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এক কথায় গোদা বাংলায় আমরা সাধারণ মানুষ যেভাবে বুঝি সেইভাবে বলতে গেলে শিল্প ব্যবসা বাণিজ্য সম্মেলন। অর্থাৎ এখানে বিভিন্ন শিল্পপতিরা আসবেন, তারা আলোচনা করবেন কিভাবে পশ্চিমবঙ্গের শিল্প ব্যবসা এগুলোকে বৃদ্ধি করা যায়, কোথায় কিভাবে বিনিয়োগ করা যায়, কোন কোন শিল্প গড়ে তোলা যায়, এটা নিয়েই আলোচনার বিষয়বস্তু। মুখ্যমন্ত্রী বিগত বছরেরগুলোর মতন এবছর আয়োজন করলেন। জানি না কয়েক কোটি টাকা খরচা হলো, টাকাটা কোথা থেকে এলো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তার কারণ আমি আপনি সাধারণ মানুষ যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকাতেই, কারো তো ঘরের টাকা নয়। আয়োজন হলো, বড় বড় বিজ্ঞাপন হলো, মাননীয়ার করজোড় হস্তে উইথ আইফোন একটা হাসির ছবি, এগিয়ে বাংলা টাংলা তো আছেই, বিশ্ব বাণিজ্য সম্মেলন একটা বিশাল ব্যাপার, বাংলার মানুষকে খাওয়াতে হবে। যখন বাংলার সরকার কেলেঙ্কারির পুকুরে ডুবতে বসেছে, হলো স্বভাবতই আমরা বাংলার মানুষ, আমরা একটু বরাবরই একটু আশাবাদী। তা আমরা আশা করলাম যে হোক না, যদি আরও একবার চেষ্টা করে যদি হয়, দুটো চারটে শিল্প টিল্প তৈরি হয়, কিছু ছেলেমেয়ের তো কাজ হবে, কিছু ছেলেমেয়ের তো ভবিষ্যৎ হবে। তার কারণ আমাদের প্রত্যেকের ঘরেই শিক্ষিত বেকাররা রয়েছেন। বাবা মা পড়াশোনা শেখান বাচ্চা কাচ্চাকে, ছেলে মেয়েকে, একটা শিক্ষিত করবার পরে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেখানে চাকরি করবে, এটাই মূল লক্ষ্য। কারণ সরকারি চাকরি যদি বলেন, সরকারি চাকরির বাজার খুব কম। সারা দেশে হয়তো 10% মানুষ সরকারি চাকরিজীবী, বাকি প্রত্যেকেই বেসরকারি বা নিজস্ব ব্যবসা এইভাবে যুক্ত। একটা অংশ আছেন যারা বিভিন্ন কৃষিকার্যের সাথে ব্যস্ত, নির্ভরশীল মৎস্যজীবীরা আছেন, বিভিন্ন বিভিন্ন জায়গা রয়েছেন, সেখানে তারা তাদের মতন করে তারা নিজের আয় রোজগার করছেন। এই বিজিবিএস অর্থাৎ গোদা বাংলা সেই বিশ্ব বাণিজ্য সম্মেলন যেটা আমাদের হলো, শিল্প বাণিজ্য সম্মেলন, রথী মহারথীরা এলেন, বিদেশ থেকেও বেশ কিছু শিল্পপতি তারা এলেন। কিন্তু আসবার পরে যেটা হলো, এলো গেল প্রতিশ্রুতি বিগত বছরগুলোর মতন এবছর আমরা দেখলাম হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি সব হলো। এবার আপনার বাড়িতে আপনি যখন আমন্ত্রণ করলেন, যারা ভদ্র মানুষ, আপনি যেমনই হন না কেন, আপনার বাড়িতে যখন কাউকে আমন্ত্রণ করেন, তিনি এলেন, আতিথেয়তা গ্রহণ করলেন, খেলেন দিলেন, আপনি তো নিশ্চয়ই তার মুখের ওপর বলতে পারবেন না, কোনো বাজে কথা বলতে পারবেন না। এটা কোনো ভদ্র মানুষের পক্ষে শোভা পায় না। তারাও ঠিক তেমনটাই করেছেন বিগত দিনে। তারপরে যাওয়ার পরে ভুলেই যান যে কোন বাড়িতে গেছিলাম, কিসের জন্য গেছিলাম, কী কারণে গেছিলাম। কারণ তারা জানেন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কী। পশ্চিমবঙ্গে নতুন করে কিছু গড়ার মতো নেই, সে পরিবেশ নেই, সে পরিস্থিতি নেই। এবারেও বিগত দিনের যদি বলি, আপনার সর্বসাকুল্যে কিছু না হলেও প্রায় 18 লক্ষ কোটি টাকা, 18 লক্ষ কোটি টাকা বিনিয়োগের
প্রতিশ্রুতি ছিল। কোথায়? বিগত দিনের সেই সমস্ত এই শিল্প বাণিজ্য সম্মেলনে যে সমস্ত শিল্পপতিরা আসছিলেন তারা বলেছিলেন মাননীয়ার কাছে 18 লক্ষ কোটি টাকার কাছাকাছি, একটা দুটো টাকা না। সেখানে প্রতি বছরই শুনতাম 10,000 কর্মনিয়োগ, 50,000 কর্মনিয়োগ, 25,000 কর্মনিয়োগ। যদিও মাননীয়া এর মধ্যে বলে বসেছিলেন কোনো একটা সময় তিনি 4 লক্ষ কর্মসংস্থান তৈরি করেছেন, জানি না সেটা কোথায়, তারপরেও কি করে রাজ্যে বেকার থাকে। তা যাই হোক, তারা এসেছিলেন, কথা দিয়েছিলেন, আর সে পথে এগোয়নি। সরকারি তো হিসাব অনুযায়ী যদি বলেন বিনিয়োগ তো কি একদমই হয়নি, হয়েছে। এই 18 লক্ষ কোটি টাকা প্রায় বিনিয়োগ যদি বলেন খুব বেশি হলে 50 লক্ষর মতো আনুমানিক বিনিয়োগ হয়েছে। গোটা রাজ্যে থেকে তিনি বেঙ্গল সামিট শুরু করার পরে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে গত 1 বছরে প্রায় 2000-এর কাছাকাছি শিল্প অর্থাৎ কোম্পানি বন্ধ হয়ে যায়নি। তারা এখান থেকে গুটি নিয়ে চলে গেছেন ভিন রাজ্যে। আমরা কথায় কথায় বলি না, এটাকে বিহার হতে দেবো না, এটাকে গুজরাট হতে দেবো না, এটাকে মহারাষ্ট্র হতে দেবো না, এটাকে উড়িষ্যা হতে দেবো না। তা তারা সেই সমস্ত রাজ্যে চলে গেছে, বিভিন্ন রাজ্যে গেছে। আমরা কিন্তু কিচ্ছু জানি না, আমরা জানতেও চাই না। তার কারণ আমাদের লক্ষ্য একমাত্র এখন ভাতা। তাই কোথার থেকে কি খরচা হচ্ছে না হচ্ছে জানি না, আমরা খোঁজ রাখি না। প্রায় 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, যেটা গত করোনার পিরিয়ডে আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলার বাইরে কত বাঙালি চাকরি করেন, বিভিন্ন কাজে বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত আছে। বাংলার কিছু না হলেও প্রায় 60 লক্ষর কাছাকাছি। তার মাও কিন্তু ভাবছেন ছেলেটা বাইরে আছে, দুশ্চিন্তা হয়। তারপরে কোথাও যেন এই 1000 টাকার একটা ভাতার পড়ে না, দুশ্চিন্তাটা লোপ পায়। মাননীয়াটা বুঝে গেছেন, যায় যতই দুশ্চিন্তা করুক, যতই দুর্নাম করুক, 1000 টাকার লোক তো ঠিক ভোটটা নিয়ে সাল্টে দেব, চিন্তা করেন। পাশাপাশি এই টাকাটা খরচা হলো এই যে ব্যবসার। বহু শিল্পপতি, আমি অন্যান্য শিল্পপতিদের কথা আসছি না, আপনাদের মনে আছে ফ্রান্সে গেছিলেন মাননীয়া, ফ্রান্সে গেছিলেন উনি, মাঝে মধ্যে অন্যান্য দেশেও গেছেন, ইটালি ফিটালি গেছেন, সেখান থেকে শিল্পপতি ধরে আনার জন্যে। আমাদের দেশীয় শিল্পপতিরা আসছেন না, তার কারণ দেশীয় শিল্পপতির মধ্যে সবথেকে বড় শিল্প সংস্থা, যেটাকে আমরা বিশ্বাস করি মনে প্রাণে, টাটা সংস্থা, তার ইতিহাস তো আমরা জানি। তা সেই জায়গায় দাঁড়িয়ে স্পেনে গেছিলেন, স্পেনে গিয়ে সেখানে একজন শিল্পপতিকে খুঁজে পেয়েছিলেন, একটু মনে করে দেখুন। তিনি আবার বাংলার শিল্পপতি, তিনি নাকি 2007 সাল থেকে শিল্পের সাথে যুক্ত, আপনারা জানেন নাকি? মনে করতে পারছেন না? আমি বলছি নামটা, আপনাদের সকলের প্রিয়পাত্র মহারাজ সৌরভ গাঙ্গুলি। তিনি শালবনির ইস্পাত কারখানা, যেটা জিন্দালদের দেওয়া হয়েছিল, জিন্দালরা ওখানে কারখানা করবে, আজও তার টিকি খুঁজে পাওয়া যায়নি। জিন্দালদের পরিত্যক্ত জমি, সেই জমিতে নাকি সৌরভ গাঙ্গুলি ইনভেস্ট করছেন 2,500 কোটি টাকা, উইথ মাননীয়া টোটাল পেপারস রেডি। একবার খোঁজ নেবেন নাকি শালবনির সেই কারখানাটা কোথায় গেল, আদৌ কত দূরে গিয়েছে। তিনি আবার বাংলার অ্যাম্বাসাডার, তিনি আবার শিল্প সম্মেলনে সর্ষের তেল, নারকেল তেল, রেড়ির তেল, যা যা তেল আছে আর কি, সমস্ত কিছু দিয়ে যেমনভাবে সম্ভব তৈলমর্দনটা তো করলেন। একটু আধটু জমি তো না, 1 টাকায় নেওয়া জমি হাত ছাড়া যায়, কাজেই তার গুণগান না করলে হবে। তাকে সামনে রেখে কেউ প্রশ্নটি করলেন না যে আপনার সেই জিন্দালের স্টিল প্ল্যান্টের খবরটা কি।
আপনাদের মনে আছে 25শে ডিসেম্বরের মধ্যে যারা কোম্পানি চলে আসছিল কলকাতায় সৌরভের নেতৃত্বে, এখানে একটা বস্ত্র শিল্প তৈরি হচ্ছিল কলকাতার বুকে, খোঁজ নিয়েছেন কেউ? আজও নেই। কাজেই ফি বছর ভাট, ফি বছর ভোট, ফি বছর এই মহাতারকাদের ডেকে আয়োজন করে কোটি কোটি টাকা খরচা করে সরকারের একটা বিজ্ঞাপন, হাতে আইফোন, জোড়া হাতের মুচকি হাসির একটা বিজ্ঞাপন, এর বাইরে কি পাই? এর বাইরে পেলামটা কি? চিন্তা করবেন কি? আপনারা তো চান আপনার ছেলে মেয়ে মানুষ হোক, ঘরের খেয়ে ঘরেই কাজ করুক, বাংলার বাইরে তাদের যেতে না হোক। রাস্তা কোথায়? সম্মেলন শেষ হবে, আবার যে যার জায়গায় চলে যাবে। সেই আদানি আম্বানি যাদের 3 বেলা গালাগালি দিতে হয়, পশ্চিমবঙ্গের বাসীকে গালাগালি শুনতে হয়, তারাও এসেছিলেন। কিন্তু যে আম্বানিরা গোটা দেশ কিনে নিয়েছেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রত্যেকেই একটা কথা বলেছেন, দেশটা বিক্রি হয়ে গেল আদানি আম্বানির কাছে। তারাও এসেছিলেন, কি কিনতে এসেছিলেন জানি না, কিন্তু তাদের ডাকতে হয়েছিল। আবার বিনিয়োগ হবে না, বিদেশি বিনিয়োগকারীরা এসেছিলেন বিদেশ থেকে, তারাও চলে যাবেন, 1 পয়সার বিনিয়োগও হবে না। কেন? পশ্চিমবঙ্গের বিনিয়োগ বলতে দুটো মাত্র শিল্প খুব ভালো আছে, সেটা হচ্ছে এক চপ শিল্প, চপ শিল্প, আর একটা হচ্ছে বোম শিল্প। আর এটাতে বিনিয়োগ বিদেশিরা কেন, কোনো ভারতীয় কোম্পানি করতে আসবেন না। এটা বিনিয়োগ করে তারা জানেন আমরা এখানে এই দুটো, এই চপ শিল্প আর বোম শিল্পে বিনিয়োগ করে মুনাফা করতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে প্রচুর বোম শিল্প, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। আর চপ শিল্প সে তো প্রতি মোড়ে, এর বাইরে শিল্প কোথায়? কাজে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হলো, ওই গোদা বাংলা একটা কথা, ব্যবসা বাণিজ্য শিল্প সম্মেলন, নামকা বাস্তে আবারও হলো, পরিণাম হবে না, শেষ হবে, আবার মাননীয় ভাষণ দেবেন। এবার হয়তো 1000 লক্ষ কোটি টাকার বিনিয়োগ, হয়তো 12 কোটি পশ্চিমবঙ্গবাসীর জন্যে 24 কোটি কর্মসংস্থান, আবার গালভরা গল্প। তারপরে আবার সেই মাস গেলে 1000 টাকা। আমার ছেলে থাকে দাদা কেরলে, কি হবে বাংলায় পড়াশোনা শিখে? সেই তো বাইরে চলে যেতে হলো, বৃদ্ধা বাবা মা বাড়িতে থাকবে, ছেলেটা বাইরে থাকবে, 1000 টাকা ছাড়া যাবে না, 1000 টাকা ছাড়া যাবে না। সরকার দিচ্ছে, নেব না কেন? সরকার দিচ্ছে, নেব না কেন সেটা যেমন ঠিক, তা সরকারকে এটাও জিজ্ঞেস করুন, আপনি দিচ্ছেন তাই নিচ্ছি, আমার ছেলের ভবিষ্যৎ হবে না কেন? আমার মেয়ের ভবিষ্যৎ হবে না কেন? ঘটা করে এই সমস্ত আয়োজনের কোনো মূল্য আছে? সরকারি পয়সা নষ্ট করা ছাড়া। বললাম, ভাববেন, ভাববানোর জন্যেই বলি। কেউ কেউ হয়তো পুরো ভিডিওটাও দেখেন না, একটা লাইক মেরে চলে যান, আপত্তি নেই। কিন্তু যারা দেখেন তাদের কাছে অনুরোধ, যদি আপনার মনে হয় এগুলো ঠিক, অবশ্যই, বলবো না এই ভিডিওটাকে শেয়ার করতে, এই কথাগুলোই পাশের মানুষটাকে বলুন। যদি বলবার ক্ষমতা না থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন, তিনি সরাসরি শুনে নেবে। এর বাইরে আর কিচ্ছু দরকার নেই। আর আপনাদের যেটা মতামত, সেটা যেমন জানাচ্ছেন, প্রত্যেকের মতামত জানাবেন, যাতে আগামী ভিডিওতে আরও অন্য বিষয় নিয়ে কথা বলতে পারি। আমরা সরকারের সমালোচক, আমার একটু মুখ চুলকায়, না বলে পারি না, প্রতি ক্ষেত্রেই ধরি। আপনারা তো ধরতে পারছেন কি না জানি না, আমার নজরে পড়ে, মনে হয়, বললাম। ভালো থাকবেন, আগামী দিনে আবার দেখা হবে, কথা হবে।
হয়তো অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।